রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে ৩ প্রস্তাব ডক্টর ইউনূসের। প্রায় $20 কোটি সহায়তা ঘোষণা যুক্তরাষ্ট্রের। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় আরও ভূমিকা রাখার আশা। গুমের বিচার চেয়ে ট্রাইব্যুনালে পরিবারের সদস্যরা। শেখ হাসিনা সহ র্যাব পুলিশের সাবেক কর্তাদের বিরুদ্ধে 12টি অভিযোগ দাখিল। আয়নাঘর উন্মুক্ত করার দাবি। অস্থিরতা কাটিয়ে শিল্পাঞ্চলে নতুন উদ্যম। 18টি দাবি মেনে নেয় কাজে ফিরেছেন পোশাক শ্রমিকরা। গাজীপুর ও আশুলিয়ায় 32টি কারখানা আজও বন্ধ। এবং এইচএসসির পরীক্ষা না হওয়া বিষয় মূল্যায়নে গুরুত্ব পাবে এসএসসির নম্বর। বোর্ডকে মন্ত্রণালয়ের নির্দেশনা। অক্টোবরের মাঝামাঝি ফল প্রকাশের আশা। সময় সংবাদের সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। রোহিঙ্গাদের সহায়তায় বাংলাদেশকে প্রায় $20 কোটি সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘের সাইডলাইন বৈঠকে বিষয়টি নিশ্চিত করেন মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জিয়া। রোহিঙ্গা সংকটের রাজনৈতিক সমাধানে 3 দফার প্রস্তাব তুলে ধরেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্যদিকে জাতিসংঘের সদস্য পদ প্রাপ্তির 50 বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় আরও ভূমিকা রাখতে চায় বাংলাদেশ। শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূয়সী প্রশংসাও করেন বিশ্বনেতারা। নিউ ইয়র্ক থেকে আহমেদ সালেহিনের রিপোর্ট। জাতিসংঘের অধিবেশন চলাকালে রোহিঙ্গা ইস্যুতে সাইডলাইন বৈঠকে বসেন বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। সংকট মোকাবেলায় নানা আলোচনার এক পর্যায়ে মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জায়া ঘোষণা দেন, রোহিঙ্গাদের নিরাপত্তা, আবাসন ও আশ্রয়দাতাদের সহায়তায় প্রায় $200 মিলিয়ন সহায়তা দিবে যুক্তরাষ্ট্র। এ সময় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আবারও রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাষ্ট্র সহ বিশ্বনেতাদের সহযোগিতার হাত বাড়ানোর তাগিদ দেন। রোহিঙ্গা সংকট মোকাবেলায় রাজনৈতিক সমাধান সহ 3টি প্রস্তাব দেন তিনি। UN Secretary General may convene an all stakeholders conference on the Rohingya crisis as soon as possible. The conference should review the overall situation of the crisis and suggest innovative and forward-looking ways out. The joint response plan, managed jointly by the UN system and Bangladesh, needs to be energized. The resource-raising mechanism needs further political push in view of the sliding funding situation. International community should seriously support the justice and accountability mechanism to address genocidal crimes committed against the Rohingya community. I reiterate my government's full commitment of our openness to work with all stakeholders in upholding rights, dignity and security of Rohingya people. সাইডলাইনে বৈঠক ছাড়াও যুক্তরাষ্ট্র সফরের প্রথম দিন বেশ ব্যস্ত সময় পার করেন ডক্টর ইউনূস। বেশ কয়েকটি দেশ ও সংস্থার নেতাদের সঙ্গেও সাক্ষাৎ করেন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। যোগ দেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সংস্থা ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের অনুষ্ঠানেও। সেখানে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 সমন্বয়ক। এ সময় ডক্টর ইউনূস ছাত্র জনতার গণঅভ্যুত্থানের বর্ণনা দেন বিশ্ব নেতাদের সামনে। পরে অন্যতম 3 সমন্বয়কে পরিচয় করিয়ে দেন আন্তর্জাতিক পরিসরে। They shook the whole country by their speeches, by their dedication, their commitment. They said, you can kill us anytime you want, but we are not giving up. এদিকে জাতিসংঘের সদস্যপদ প্রাপ্তির 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয় সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান, যেখানে যোগ দেন বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরাও। এ সময় শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকাও তুলে ধরেন ডক্টর ইউনূস। তিনি বলেন, সারা বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সবসময় কাজ করবে বাংলাদেশ। খুবই একটা সাকসেসফুল একটা মিটিং ছিল এবং সেখানে সবাই তাদের কন্ট্রিবিউশন দিয়েছে। সবচেয়ে মেজর যেটা ছিল এই ডিসকাশনে, যে সবাই বাংলাদেশকে প্রশংসা করেছেন। 5 দিনের যুক্তরাষ্ট্র সফরে আগামী 27 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘে সদস্যপদ প্রাপ্তির 50 বছর পূর্ণ করল বাংলাদেশ। আর সেই সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে জাতিসংঘের সদর দপ্তরে আয়োজন করা হয় এক অনুষ্ঠানের, যেখানে শান্তি মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেন উপস্থিত বিশ্বনেতারা। আর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় আরও ভালো কাজ করতে চান তারা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এর আগে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে নিউ ইয়র্কে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক হয়েছে জো বাইডেনের। এ সময় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি।
জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে মঙ্গলবার নজিরবিহীন এক বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ অধিবেশনের মধ্যে এবারই প্রথম বাংলাদেশের কোনো সরকার প্রধানের সঙ্গে বৈঠক হয় মার্কিন প্রেসিডেন্টের। দুই নেতার একান্ত বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিগত শেখ হাসিনা সরকারের নিপীড়নের বিরুদ্ধে ছাত্রছাত্রীদের সাহসী ভূমিকা ও আত্মত্যাগের কথা তুলে ধরেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে সংক্ষেপে জানান কিভাবে শিক্ষার্থীদের অভ্যুত্থানে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করেছে এবং তিনি সরকার প্রধানের দায়িত্ব নিয়েছেন। অধ্যাপক ডক্টর ইউনূস বলেন, দেশ পুনর্গঠনে তার সরকারকে অবশ্যই সফল হতে হবে, আর এজন্য যুক্তরাষ্ট্রের সহযোগিতা প্রয়োজন। এ সময় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন জো বাইডেন। বলেন, সব সহযোগিতা নিয়ে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। বৈঠকে জুলাই বিপ্লব চলাকালীন শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্রের ছবি সম্বলিত দ্য আর্ট অফ ট্রায়াম্ফ শীর্ষক আর্ট বুক মার্কিন প্রেসিডেন্টকে উপহার দেন প্রধান উপদেষ্টা। এটা ছিল একটা রেয়ার মিটিং এবং আমরা একটু খোঁজ নিয়ে দেখেছি যে এই প্রথম বাংলাদেশের হিস্ট্রিতে বা ইউএনজি এর হিস্ট্রিতে যে একজন ইউএস প্রেসিডেন্ট বাংলাদেশের একজন হেড অফ গভর্নমেন্টের সাথে ইউএনজি এর সাইডলাইনে কথা বললেন। তো মিটিংটা খুবই বন্ধুত্বপূর্ণ ছিল। জো বাইডেন বলেছেন যে তার ফুল সাপোর্ট আছে বাংলাদেশের প্রতি, বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট প্রফেসর ইউনূসের যে ইন্টারিম গভর্নমেন্টের প্রতি, এবং উনি জানতে চেয়েছেন কি কি সাপোর্ট লাগবে আরও। হ্যাঁ, এবং উনি বলেছেন যে এই স্টুডেন্টরা যদি এত স্যাক্রিফাইস করতে পারে তাহলে আমরাও তো আরও অনেক কিছু করতে পারি বাংলাদেশের জন্য। এর আগে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। সংক্ষিপ্ত বৈঠকে বাংলাদেশ কানাডা সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা করেন দুই নেতা। সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ায় অধ্যাপক ইউনূসের প্রশংসা করেন ট্রুডো। এ সময় ডক্টর ইউনূস বলেন, বিগত সরকার নানাভাবে ধ্বংস করেছে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো। বৈঠকে বাংলাদেশি শিক্ষার্থীদের কানাডায় আরও বেশি ভিসা দেওয়ার অনুরোধ জানান প্রধান উপদেষ্টা। এছাড়াও জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা ও মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজ সিং রূপন। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট, আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ম্যানেজিং ডিরেক্টর ও জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনার সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টার সঙ্গে। বিশ্বের বেশ কয়েকটি ক্ষমতাশালী দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং আর্থিক খাতের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর প্রধানদের সাথে বৈঠকে বাংলাদেশকে পুনর্গঠনের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পৃথক এসব বৈঠকে বিশ্ব নেতারাও বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সংশ্লিষ্টরা বলছেন, এর মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পূর্ণ সমর্থন ব্যক্ত করার ঘটনা খুবই তাৎপর্যপূর্ণ এবং ঐতিহাসিক। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। বাইডেন ইউনূস বৈঠককে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কের ঐতিহাসিক সূচনা বলছেন বিশ্লেষকরা। দেশের স্বার্থে এই সম্পর্ককে কাজে লাগানোর পরামর্শ তাদের। বলছেন, বিনিয়োগ বাড়ানো, পাচারের অর্থ ফেরানোর মতো বিষয়ে সহযোগিতা মিললে সুফল পাবে বাংলাদেশ। সানবির রূপলের রিপোর্ট। জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়। ডক্টর ইউনূস তুলে ধরেন সম্প্রতি ঘটে যাওয়া গণ অভ্যুত্থানের চিত্র, আর বর্তমান সরকারের সহযোগিতায় পূর্ণ সমর্থন জানান মার্কিন প্রেসিডেন্ট। 30 মিনিটের এ বৈঠকে দুই দেশের সম্পর্কের ঐতিহাসিক সূচনা বলছেন বিশ্লেষকরা। আমেরিকা বলছে আমরা সব ধরনের সাহায্য করব। এখন সেটা আরও যখন স্পেসিফিক হবে তখন হয়তো বোঝা যাবে যে আসলে ওই সব ধরনের সাপোর্টের মধ্যে কী জিনিসগুলো আছে। সাক্ষাতের মাধ্যমে এই বাংলাদেশের প্রতি যে আমেরিকা এবং তথা সারা বিশ্বের একটা অকুণ্ঠ সমর্থন আসছে, বাংলাদেশের আমি বলবো যে ভাবমূর্তিতে অনেক উপরে আসছে। সাধারণ অধিবেশনের সাইডলাইনে কানাডার প্রধানমন্ত্রী, ব্রাজিলের প্রেসিডেন্ট সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দেশের সরকার প্রধানের সঙ্গে বৈঠক হয়। অন্যদিকে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক হয় ভারতের পররাষ্ট্রমন্ত্রীর। এসব বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন, অর্থনৈতিক ও বাণিজ্যিক সুবিধা আদায়ের বিষয়ে অগ্রাধিকার পায়। জয়শঙ্করের সঙ্গে বৈঠক প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন শীতল করতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন এই বিশ্লেষক। ভারতের ব্যাপারে বাংলাদেশিদের যথেষ্ট নেগেটিভ একটা চিন্তাভাবনা আছে।
এবং ভারতও আমি মনে করি এর মধ্যে জেনেছে। এখন কতখানি সেটা বোঝাতে পেরেছেন ফরেন অ্যাডভাইজার, সেটা দেখা দরকার। অনেক কিছু পরিবর্তন করা যায়, কিন্তু নেইবারকে তো আমরা কখনই করতে পারবো না। সম্পর্কটা দুদিক থেকেই যেন উইন উইন সিচুয়েশন থাকে। গত 15 বছরে এটা একটা বিকলাঙ্গ অর্থনীতি আমরা পেয়েছি। আমাদের ধারণা অর্থের কোনো অসুবিধা হবে না, ব্যবহার করার মতো আমাদের ক্যাপাসিটি। 3 ওনাকে সময় দেওয়া, যদি আনডিস্টার্ব ওনাকে সময় দেওয়া হয় তাহলে কিন্তু নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারবেন। সবগুলো বৈঠকের ফলাফল বাস্তব প্রতিফলনের উপর নির্ভর করবে বলে মনে করেন বিশ্লেষকরা। চেষ্টা তুলতে থাকবে কীভাবে ওদেরকে কত সম্ভব ওদেরকে পাঠানো যায়। একসাথে সব না হলেও অন্তত কিছু কিছু করে পাঠানো সম্ভব হবে কিনা এর চেষ্টা অব্যাহত থাকবে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন ব্যবস্থা দ্রুত সংস্কার করে যৌক্তিক সময়ে ভোটের আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। জনগণের সরকারের হাত ধরে দেশে আবারও মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে বলে জানিয়েছেন তারা। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার শারীরিক অবস্থার খোঁজ নিতে বিএসএমএমইউতে ডক্টর আব্দুল মঈন খান। কেবিন থেকে বেরিয়ে গণমাধ্যমে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসা পাওয়ার অধিকার কেড়ে নিয়েছিল বিগত বিদায়ী সরকার। জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথে ছিল এবং থাকবে বলেও জানান তিনি। চিকিৎসা সেবা মানুষের মৌলিক অধিকার। আপনারা দেখেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিভাবে সেই অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। মানুষের যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকারগুলো মানুষের ফিরিয়ে দিতে হবে এবং আজকে আমরা চাই যে মানুষের সেই অধিকার সম্পূর্ণভাবে নতুন করে পুনঃপ্রতিষ্ঠিত হোক। এদিকে রাজধানীর ডিআরইউতে আলোচনা সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভারতে ইলিশ রপ্তানির সমালোচনা করে বলেন, যারা বাংলাদেশকে 1 ইঞ্চিও ছাড় দেয় না তাদের প্রভুসুলভ আচরণ মেনে নেওয়া যাবে না। সংস্কারে বেশি সময় লাগার কথা না মন্তব্য করে নির্বাচন ব্যবস্থার দিকে এগিয়ে যেতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানান তিনি। আমদানি রপ্তানি বাণিজ্য এটা তো সবসময় হয়ে এসছে, তো সেটা তো সেখানে যেতেই পারে। যখন আপনি এটা দেবেন এবং আবেগের প্রশ্ন আসবে, তখন তো আমাকে বলতেই হবে যে যারা আমাদেরকে এমন হেয় করে, যারা আমাদেরকে কীতদাসের মতো আচরণ করে, যে পা বেঁধে উপরে ঝুলিয়ে রাখবে, তখন আমি বলবো তাহলে আমরা ভাই ইলিশ মাছটা কেন দেব? নির্বাচন কমিশনকে যতটুকু যে ক্ষমতা দেওয়া দরকার এবং নির্বাচন কমিশনের স্বাধীনতা যেটা নিশ্চিত হওয়া দরকার, সেই সমস্ত প্রয়োজনীয় সংস্কারের সুপারিশ তারা করে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন করতে বেশি সময় লাগার কথা নয়। গণতান্ত্রিক চর্চা যেন আবারও বন্ধ না হয় সেদিকে মনোযোগ দিতেও সরকারের প্রতি আহ্বান বিএনপি নেতাদের। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। কারো বাবা নিখোঁজ 10 বছর ধরে, কেউ বা স্বামীর সন্ধানে বছরের পর বছর ঘুরছেন দাঁড়ে দাঁড়ে, কেউ ফিরেছেন আয়নাঘর থেকে। গুমের ঘটনা তদন্তে এমন 12টি পরিবার অভিযোগ দাখিল করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তাদের দাবি আয়নাঘর উন্মুক্ত হোক, নিখোঁজরা ফিরুক ঘরে। জড়িতদের শাস্তির দাবিও ভুক্তভোগীদের। শান যখন 5 মাস বয়সে মায়ের কোলে, তখন তার বাবা সোহেল মিয়াজিকে সাদা পোশাকে তুলে নিয়ে যায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। বুদ্ধি হওয়ার পর থেকে খুঁজে ফেরেন বাবাকে। স্মৃতি হিসেবে বাবার ছবি, ভিডিও এখন তার একমাত্র অনুপ্রেরণা। আমি কখনো আমার বাবাকে বাস্তবে দেখিনি, তো আমি চাই যে আমার বাবা ফিরে আসুক। আমি ছোটবেলা থেকে বাবার পিকচার আর ভিডিও দেখে আমি বড় হয়েছি, বাস্তবে কখনো দেখিনি। তো আমি চাই যে আমার বাবা মুক্তি পাক ডিজিএফএ থেকে। 4 বছর ধরে নিখোঁজ স্বামী আইনুল। বাবা ফিরছে এভাবেই এতদিন 3 সন্তানকে সান্ত্বনা দিয়ে আসছেন শাহিনা ইসলাম। কিছু সাদা পোশাকধারী লোক তাকে তুলে নিয়ে যায়, তারপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায় না। উনি বিএনপি করত। স্বজনদের সন্ধানে দাবি নিয়ে 11টি পরিবার বুধবার আসেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এদের মধ্যে কারো বাবা, ভাই নিখোঁজ দীর্ঘদিন ধরে, কেউ বা স্বামীর সন্ধানে বছরের পর বছর ঘুরছেন দাঁড়ে দাঁড়ে, আবার কেউ নিজে ফিরেছেন আয়নাঘর থেকে। চোখগুলো যে বাঁধে রাখে, এখানে আপনার এই যে এখানে চামড়া উঠে যায়, পোকা পড়ে যায়, আপনার এখানে যে হাতগুলো যে ঝুলে রাখে পা থেকে 1 হাত উপরে, তখন এখানে হাতের সেখানে মাংস ছিঁড়ে রক্ত পড়ে, এখানে পোকা পড়ে যায়। আর আপনাকে এই ঘন্টায় ঘন্টায় এইভাবে ঝুলে রাখে। বিভিন্ন টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে আমরা জীবন ভিক্ষা পেয়ে বের হয়ে আসছি। আয়নাঘর
পরিবারগুলো যে উন্মুক্ত করার কথা বলা হয়েছে, অন্তত ওই পরিবারগুলো সান্ত্বনা পাবে যে হ্যাঁ হয়তো এখানে থাকতে পারে, অথবা ও আয়নাঘর তো একটা প্রতিশব্দ, আসলে এগুলো তো ছড়িয়ে ছিটিয়ে আছে। তো আপনার প্রত্যেকটি জায়গা যদি উন্মুক্ত করা হতো, প্রত্যেকটি ফ্যামিলি সান্ত্বনা নিজেকে দিতে পারতো যে হ্যাঁ ওখানেও আছে। আলাদা এসব ঘটনায় 12টি অভিযোগ দাখিল করেন তারা। আসামির তালিকায় রাখা হয়েছে শেখ হাসিনা, র্যাব, পুলিশের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তাদের। সব জায়গাতেই প্রধানমন্ত্রীকে ওনারা অভিযুক্ত করেননি, সেখানে র্যাবের প্রধানকে করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী করেছেন, পুলিশের প্রধানকে করেছেন, এরকম করেছেন। কিন্তু এগুলো তো আমরা যাচাই বাছাই সাপেক্ষে দেখে আমরা যথাযথভাবে যেটা করা দরকার আইন অনুযায়ী সেভাবে আমরা সেটাকে ফর্মুলেট করব। চিফ প্রসিকিউটর জানান, শুধু জুলাই আগস্টের ঘটনায় নয়, পূর্বের গুম, জোরপূর্বক অপহরণের বিচার চেয়ে যে কেউ অভিযোগ দিতে পারবেন ট্রাইব্যুনালে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বাড্ডা থানার 3 হত্যা মামলায় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপুমণিকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং সাংবাদিক মোজাম্মেল বাবুকে ঢাকার সিএমএম আদালতে তোলা হয়। শুনানির পর আসামিদের জামিন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। গত 5 আগস্ট রাজধানীর গুলশান বাড্ডার লিংক রোডে কর্মস্থলে যাওয়ার সময় এলোপাতারি গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় সোহাগ মিয়ার। এই ঘটনায় বাড্ডা থানার মামলায় বুধবার ঢাকার সিএমএম আদালতে তোলা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দীপুমণি, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে। উভয় পক্ষের শুনানি শেষে এই মামলায় নতুন করে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এছাড়া 20 জুলাই রাজধানীর মেরুলবাড্ডায় এলোপাতারি গুলিতে ঘটনাস্থলেই নিহত হন রিকশা চালক হাফিজুল শিকদার। বাড্ডা থানার এই হত্যা মামলায়ও গ্রেফতার দেখানো হয় এই আসামিদের। পরে বাড্ডা থানার তৌফিকুল ইসলাম ভুইয়া হত্যা মামলার আসামি দীপুমণি ও গণমাধ্যম কর্মী মোজাম্মেল হক বাবুকে আদালতে তোলা হয়। শুনানি শেষে জামিন নাকচ করে এই মামলায় নতুন করে গ্রেফতার দেখানো হয় তাদের। 3টি মামলায় শুনানি দেখানোর জন্য নিবেদন করেন। বিজ্ঞ আদালত আসামির অবস্থা এবং এজাহারনামী আসামি বিদায় এবং মামলার এজাহার এবং তদন্তকারী কর্মকর্তার দরখাস্ত পর্যালোচনা করে এই আসামিদের জড়িত থাকার বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণ হওয়ার কারণে তাদেরকে সৈন্যদের দেখেন এবং তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন। তবে সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে একের পর এক মামলার আসামি করার অভিযোগ আসামি পক্ষের আইনজীবীর। ঘটনায় সে কি ভূমিকা পালন করেছে এই ধরনের কোনো সুস্পষ্ট তারা বলতে পারে নাই। তারা ঢালাওভাবে অভিযোগ প্রত্যেকটা মামলায় করে যাচ্ছে যে ওনারা এগুলো ইন্ধন দিয়েছে বা ওনারা ষড়যন্ত্র করেছে। এর কোনো তথ্য প্রমাণ বা সাক্ষী আজ পর্যন্ত ওনারা আদালতে কারো কোনো সাক্ষীর স্টেটমেন্ট আদালতে উপস্থাপন করতে পারে নাই। একই দিন বেলা 12টায় বৃষ্টির মধ্যে আদালতে তোলা হয় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে। শাহবাগ থানার হত্যা মামলায় রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এদিকে সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার ভোরে নরসিংদীর হত্যা মামলায় তাকে রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করা হয়। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। বিশ্ববিদ্যালয়ে গণপিটুনিতে তোফাজ্জল হোসেনকে হত্যার অভিযোগে ফজলুল হক মুসলিম হলের প্রভোস্ট সহ 15 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। দুপুরে ঢাকার সিএমএম আদালতে তোফাজ্জলের ফুফাতো বোন আসমা আক্তার এ মামলা করেন। শাহবাগ থানায় মামলা তদন্তের নির্দেশ দেন আদালত। 18 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে গণপিটুনিতে হত্যা করা হয় তোফাজ্জলকে। এর আগে 6 শিক্ষার্থীকে গ্রেফতারের পর হত্যা মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তারা। ওর যেখানে সবাই মিলে মারছে সেখানে 15 থেকে 20 জন আসামি ছিল। সেখানে 6 জন গ্রেপ্তার করার পরে আর কোনো মানুষ ছাত্রদের গ্রেপ্তার করা হয় নাই। এই তোফাজ্জল হত্যার সাথে যারা জড়িত একদম সুনির্দিষ্টভাবে তাদের তথ্য প্রমাণ দিয়ে আমরা কোর্টে মামলা করেছি এবং তাদের যাতে ন্যায় বিচারটা নিশ্চিত হয়, তোফাজ্জল যাতে ন্যায় বিচারটা পায়। সময় সংবাদে আরো থাকছে। কেজি দরে বাস বিক্রির অভিযোগ বিআরটিসির সচিবের বিরুদ্ধে, কারণ দর্শানোর নোটিশ। ব্যক্তিগত আক্রোশের শিকার দাবি অভিযুক্তের। পোশাক শ্রমিকদের 18 দাবি মেনে নেয়ায় ব্যস্ততা ফিরেছে শিল্পাঞ্চলে। সকাল থেকে কর্মস্থলে যোগ দেন শ্রমিকরা। তবে বেশিরভাগ কারখানায় উৎপাদন স্বাভাবিক হলেও গাজীপুর ও আশুলিয়ার 32টি এখনও বন্ধ রয়েছে। এদিকে একটি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে দীর্ঘ যানজটের সৃষ্টি করে। ফ্লোরে ফ্লোরে পুরোদমে চলছে সুই সুতার বুনন। কয়েক সপ্তাহের অস্থিরতা কাটিয়ে স্বাভাবিক উৎপাদন কার্যক্রমে ফিরেছে তৈরি পোশাক কারখানায়। দলে দলে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা।
মঙ্গলবার সচিবালয় সরকার, বিজিএমইএ ও শ্রমিক সংগঠনের বৈঠকের পর মজুরি বৃদ্ধি এবং 10% হারে ইনক্রিমেন্ট প্রদান সহ পোশাক শ্রমিকদের 18টি দাবি মেনে নেয়ার সিদ্ধান্ত নেয় সরকার ও মালিকপক্ষ। আমরা সবকিছু ঠিক মতো পাবো, এটা আমাদের দাবি ছিল, কিন্তু মালিকপক্ষ এসব মেনে নেওয়ার কারণে আমরা যথেষ্টভাবে খুশি আছি। আমরা কোনো গন্ডগোল চাই না, আমরা সুষ্ঠুভাবে কাজ করতে চাই। সরকারি যেহেতু মেনে নিচ্ছে, আমাদের কোম্পানিও মেনে নেবে, আর কোম্পানির ভালো আমাদের ভালো। এদিকে অধিকাংশ কারখানা খুললেও সাভারের আশুলিয়া এখনো বন্ধ রয়েছে 19টি। বিজিএমই এর সব সিদ্ধান্তে মালিকপক্ষ রাজি না হওয়ায় উৎপাদন থমকে আছে বলে জানিয়েছেন শিল্প পুলিশ। মাসের প্রথম 7 কার্যদিবসের মধ্যে বেতন প্রদান করার কথা, তারপর অনেক ফ্যাক্টরি এই বেতনটা প্রদান করতে ব্যর্থ হয়। তখন দেখা যাচ্ছে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বিভিন্নভাবে বন্ধ রাখে। গাজীপুরেও খোলেনি 13টি কারখানা, উল্টো আবারও সড়ক অবরোধে নামে পৌলবার বিডি নামের পোশাক কারখানার শ্রমিকরা। এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে 7 কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। আন্দোলনকারীদের দাবি, বকেয়া বেতন এখনই চান তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামে সেনাবাহিনীর সদস্যরা। প্রায় 2 ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। লাবিব হাসান, সময় সংবাদ। ব্যাংক খাতের পর এবার নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের জন্য কমিশন গঠন করবে বাংলাদেশ ব্যাংক। দুপুরে গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান গোলাম সারওয়ার ভূঁইয়া এই তথ্য জানান। ব্যাংকিং খাতে একটা কমিশন হয়েছে এবং সেই ব্যাংকিং খাতের পরিবর্তনগুলোর সুফল কিন্তু আমরাও পাবো, এবং বলছেন যে হয়তো এই খাত নিয়মের পরে ওনারা প্রয়োজনে কমিশন করে যাতে কীভাবে এটা আমরা সামনের দিকে আগাতে পারি। এনপিএলটা যে বেশি ক্লাসিফাইড লোন, সেটা নিয়ে কথা হয়েছে এবং সেটা কিভাবে কমিয়ে আনা যায় তার জন্য আমরাও একটা প্ল্যান দেবো, এবং উনি যেটা আমরা আলোচনা করেছি সেটা উনি নীতিগতভাবে আমাদের সাথে একমত হয়েছেন। টাকা পাচার হওয়া টাকা উদ্ধার করে আনার ব্যাপারে বিশ্বব্যাংক সর্বাত্মক সহায়তা করবে, অন্যান্য এজেন্সিও সহায়তা করবে। এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে আইনগতভাবে তাদেরকে চিহ্নিত করা। এইচএসসি ও সমমানের না হওয়া পরীক্ষার মূল্যায়নে এসএসসির নম্বর গুরুত্ব পাবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এমন মতামত দিয়ে আন্তঃশিক্ষা বোর্ডে চিঠি পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী মাসের মাঝামাঝি ফল প্রকাশ হতে পারে বলে আভাস দিয়েছেন সংশ্লিষ্টরা। কোটা সংস্কার আন্দোলন এবং ছাত্র জনতার অভ্যুত্থানে উদ্ভূত পরিস্থিতিতে দফায় দফায় এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়। পরে নতুন সূচি ঘোষণা করা হলেও বাকি পরীক্ষা বাতিলের দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের দাবিতে 20 আগস্ট পুলিশি বাধা ডিঙিয়ে সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। সেদিনই বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা বাতিলের ঘোষণা দেন। তবে কোন পদ্ধতিতে ফল ঘোষণা করা হবে সেটি নির্ধারণ করা হয়নি। অবশিষ্ট পরীক্ষাগুলো বাতিল ঘোষণা করছি। অবশেষে বুধবার ফলাফল প্রকাশের পদ্ধতি নিয়ে স্পষ্ট নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এইচএসসি ও সমমানের না হওয়া পরীক্ষাগুলোর নম্বর নির্ধারণে পরীক্ষার্থীদের এসএসসির ফলাফল গুরুত্ব পাবে বলে সময় সংবাদকে জানান চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। এইচএসসিতে যে কয়টা বিষয়ের পরীক্ষা হয়েছে সেগুলোর ফলাফল হবে উত্তরপত্র মূল্যায়ন করে, আর যেগুলোর পরীক্ষা হয়নি, বাতিল হয়ে গেছে, সেই বিষয়গুলোর ফলাফলটা আসবে এসএসসিতে যে রেজাল্ট হয়েছে তাদের সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে। এই দুই পদ্ধতিতে মিলে তারপরে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট হবে। সব বোর্ডেরই একই সিদ্ধান্ত। অক্টোবরের মাঝামাঝি সময়ে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলেও নিশ্চিত করেন তিনি। রেজাল্টটা অক্টোবরের মাঝামাঝি সময় হতে পারে, এটা এখনো তারিখ নির্ধারণ হয়নি। অনুষ্ঠিত না হওয়া এইচএসসি পরীক্ষার নম্বর নির্ধারণে সুস্পষ্ট মতামত দিয়ে এরই মধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে আন্তঃশিক্ষা বোর্ডে একটি চিঠি পাঠানো হয়েছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ছাত্রলীগকে পুনর্বাসন চেষ্টার অভিযোগে টানা দ্বিতীয় দিনের মতো ক্লাস পরীক্ষা বর্জন করায় বুয়েট ক্যাম্পাসে তৈরি হয়েছে অচলাবস্থা। শিক্ষার্থীদের অভিযোগ, 2019 সালে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনার পর ছাত্রলীগকে যারা ক্যাম্পাসে পুনর্বাসনের চেষ্টা করেছিল তারা আবারও মাথাচাড়া দিতে চাইছে। তারা ক্যাম্পাসে থাকছে, নিয়মিত ক্লাসও করছেন,
শাস্তি না দিয়ে তাদের পুনর্বাসনের চেষ্টা মানা হবে না জানিয়ে শিক্ষার্থীরা বলছেন, ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চান না তারা। সেজন্য শিক্ষক ও প্রশাসনের সঙ্গেও আলোচনা চলছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছেন তারা। এদিকে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটি বিষয়টি নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন বুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আল-আমিন সিদ্দিক। বলেন, জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নেবে কমিটি। ছাত্রদের কিছু দাবি দেওয়া ছিল আর কি, তার জন্য তদন্ত কমিটি আছে আর কি। তদন্ত কমিটি রিপোর্ট পাওয়ার পরেই হয়তো আমরা সেই বিষয়ে কি হবে সেটা আমরা আপনাদেরকে জানাতে পারবো। রাজনৈতিক সংশ্লিষ্টের ব্যাপারে এখানে আমাদের তো যেহেতু নিষেধাজ্ঞা ছিল, যারা এর সাথে জড়িত তার ব্যাপারে ইউনিভার্সিটির বিভিন্ন ধরনের যে শাস্তিমূলক ব্যবস্থা অর্ডিন্যান্স অনুযায়ী সেই অনুযায়ী তারা এটা দাবি দেওয়া করেছে। দীর্ঘ অপেক্ষার পর স্বাভাবিক হতে শুরু করেছে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। ক্যাম্পাস প্রাঙ্গণে ফিরতে শুরু করেছেন শিক্ষক শিক্ষার্থীরা। তবে কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে শুরু করা হয়নি একাডেমিক কার্যক্রম। এখনও শূন্য উপাচার্য সহ বেশ কয়েকটি পদ। এসব পদে দ্রুত নিয়োগ সহ আনুষঙ্গিক কাজ শেষ করার দাবি শিক্ষার্থীদের। বৃষ্টি স্নাত দিন, ছাতা মাথায় প্রিয় ক্যাম্পাসে হাজির শিক্ষার্থীরা। প্রতিকূলতা কাটিয়ে আবার পড়াশোনায় মনোনিবেশের চেষ্টা। ক্যান্টিন, শহীদ মিনার প্রাঙ্গণ সবখানেই হাস্য উজ্জ্বল আড্ডায় শিক্ষার্থীরা। 20 আগস্ট খুলনা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য সহ পদত্যাগ করেন অন্তত 70 জন শিক্ষক কর্মকর্তা। এরপরও থেমে নেই একাডেমিক কার্যক্রম। 25 আগস্ট থেকে যথানিয়মে চলছে ক্লাস, আর শিক্ষার্থীদের উপস্থিতিও রয়েছে বেশ ভালো। আমাদের যে শিক্ষা কার্যক্রম এটা সঠিক নিয়ম এবং সঠিকভাবে চলছে। যে সমস্ত সমস্যা আমরা আগে ফেস করতাম সেইগুলো পরিবর্তিত হয়ে স্বাভাবিক একটা অবস্থান দিয়ে যাচ্ছি। দীর্ঘ বিরতির পর সচল রাজশাহী বিশ্ববিদ্যালয়ও 11 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে ক্লাস পরীক্ষা, আর 22 সেপ্টেম্বর বরণ করা হয় 2023-24 শিক্ষাবর্ষের স্নাতক নবীন শিক্ষার্থীদের। তবে টানা বন্ধে সেশন জটের শঙ্কা করছেন শিক্ষার্থীরা। ক্লাস 3টা তো আরো স্যারেরা চাচ্ছে যে আর একটু বেশি নিয়ে আমাদের জায়গাটা কভার করে যাতে আমরা উত্তরণ করতে পারি। এদিকে 35 দিন অপেক্ষার পর নতুন উপাচার্য পেয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার উপাচার্য দায়িত্ব বুঝে নেওয়ার পর গতি ফিরতে শুরু করে ক্যাম্পাস জুড়ে। তবে এখনও প্রক্টর সহ পদ খালি রয়েছে 18টি। 18 সেপ্টেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের পর একে একে পূরণ হচ্ছে শূন্য প্রশাসন পদগুলো। চলছে অতি পরিচিত শাটল ট্রেনও। তবে ক্যাম্পাসে নেই চিরচেনা প্রাণের স্পন্দন। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একই অবস্থা। শিক্ষার্থীদের আনাগোনায় ক্যাম্পাস মুখর থাকলেও শুরু হয়নি একাডেমিক কার্যক্রম। যদিও দ্রুত সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানায় কর্তৃপক্ষ। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। কক্সবাজারে ডাকাতের ছুরিকাঘাতে নিহত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ারের গ্রামের বাড়ি টাঙ্গাইলে শোকাবহ পরিবেশ। পরিবারকে সমবেদনা জানালেন 7 জন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও বিএনপির নেতারা। সকালে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবরের নেতৃত্বে 7 অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও জেলা বিএনপির নেতারা বোয়ালি এলাকায় নিহত তানজিমের বাড়িতে যান। এ সময় তারা পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। পরে নিহতের কবর জিয়ারত করেন তারা। বিগত 15 বছরের দুঃশাসনে ফল হচ্ছে এই আমাদের বর্তমান পরিস্থিতি। এই ডাকাত আকারে কিংবা সন্ত্রাসী আকারে দেশকে যারা অস্থিতিশীল করছে তাদের বিরুদ্ধে আমাদের সবাইকে ধর্ম, বর্ণ সব কিছু ভেদাভেদ, পার্টি পলিটিক্স সব কিছু ভেদাভেদ পিছনে রেখে আমাদের একত্রভাবে কাজ করতে হবে। ভারতে 3000 টন ইলিশ রফতানির অনুমতি বাতিল সহ পদ্মা মেঘনার ইলিশ রফতানিতে স্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও আমদানি রফতানির কার্যালয়ের প্রধান নিয়ন্ত্রককে বিবাদী করা হয়েছে। রিটকারী আইনজীবী মাহমুদুল হাসান জানান, বাংলাদেশের রপ্তানি নীতি 2021-24 অনুযায়ী ইলিশ মাছ মুক্তভাবে রপ্তানিযোগ্য কোনো মাছ নয়। বাণিজ্য মন্ত্রণালয় ভারতে ইলিশ মাছ রপ্তানির অনুমতি দিয়ে বাংলাদেশের জনগণের স্বার্থবিরোধী কাজ করেছে। যানজট না থাকলেও মাত্র 96 বর্গ কিলোমিটার আয়তনের শহরে 5টি উড়াল সড়ক। এমন মেগা প্রকল্পের মাধ্যমে শত শত কোটি টাকা লোপাটের অভিযোগ রাজশাহী সিটির সাবেক মেয়র AHM খায়রুজ্জামান লিটনের বিরুদ্ধে।
এই প্রকল্পগুলোকে অপ্রয়োজনীয় বলছেন বিশেষজ্ঞ ও নগরবাসী। সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, জনবান্ধব নয় এমন প্রকল্প বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে সাইফুর রহমান রকির রিপোর্ট। 2019 সালে রাজশাহী সিটি কর্পোরেশনে প্রায় 3000 কোটি টাকা বরাদ্দ দেয় একনেক। এর আওতায় সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীনে 3টি প্যাকেজে 5টি ফ্লাইওভারের টেন্ডার করা হয়। প্রকল্প ব্যয় ধরা হয় 722 কোটি টাকা। শহরে যানবাহনের চাপ কমাতে ফ্লাইওভারগুলো জরুরি বলে প্রকল্প প্রস্তাবনায় উল্লেখ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র AHM খায়রুজ্জামান লিটন। বর্তমানে এসব ফ্লাইওভারের নির্মাণ কাজ চলছে। তবে ক্ষমতায় থাকাকালীন কেউ মুখ না খুললেও হাসিনা সরকারের পতনের পর এসব প্রকল্প নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া জানাচ্ছেন নগরবাসী। তাদের অভিযোগ, গুরুত্বপূর্ণ খাত বাদ দিয়ে কেবল শখ পূরণে এসব অর্থ ব্যয় করে লিটন হাতিয়ে নিয়েছেন শত শত কোটি টাকা। এই ফ্লাইওভারটা আসলে কোনো যানবাহন তো যাই না, ইভেন যারা লোকাল আছেন বা আশেপাশে যারা থাকেন তারা এখানে বসে একটা আড্ডা দেয়। কিছু প্রতিষ্ঠান ঠিকাদাররা এটা যোগ সাদৃশ করে এগুলা প্রজেক্ট গেলা ভাই করেছে। শহরে কোনো যানজট না থাকার পরও ফ্লাইওভার তৈরির এই প্রকল্পকে অর্থের অপচয় হিসেবে দেখছেন নগর পরিকল্পনাবিদ। একটা মিস প্ল্যানিং এবং এটা কোনো কিছু চিন্তা না করেই এবং অর্থের অপচয় তো বটেই, এবং এই টাকাটা অন্য জায়গায় বরাদ্দ করলে অবশ্যই বেটার হতো। এদিকে সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, জনবান্ধব নয় এমন প্রকল্পগুলো বাদ দেওয়ার পাশাপাশি যেসব ফ্লাইওভার নির্মাণের কাজ মাঝামাঝি পর্যায়ে আছে তা শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের সাথে আমাদের আলোচনা হয়েছে, সরকার আমাদের নির্দেশ যেগুলো অর্ধেক হয়ে গেছে বা বেশিরভাগ অর্থ ব্যয় হয়েছে সেগুলো কন্টিনিউ করে এমনভাবে করা যাতে বেশি করে জনবান্ধব করা যায়। এর আগে রুয়েট ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মধ্যবর্তী স্থানে 207 কোটি টাকা ব্যয়ে 810 মিটার ফ্লাইওভার সহ 5 কিলোমিটার সড়ক নির্মাণ করে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। কেজি দরে বাস বিক্রির অভিযোগ বিআরটিসির সচিব নুরি আলমের বিরুদ্ধে। অর্থ আত্মসাৎ ও দায়িত্বে অবহেলার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার কথা জানিয়েছেন প্রতিষ্ঠানটির মুখপাত্র। তবে অভিযুক্তের দাবি, তিনি ব্যক্তিগত আক্রোশের শিকার। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা বিআরটিসির কল্যাণপুর বাস ডিপো থেকে গেল বছর 9 এপ্রিল কেজি দরে বিক্রি করা হয় মেট্রো চ 7360 বাস। কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই অকেজো বাসটি বিক্রির অভিযোগে ওই ডিপোর দায়িত্বে থাকা নূর ই আলমকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে প্রতিষ্ঠানটি। 53 সিটের টাটা কোম্পানির ডাবল ডেকার বাসটির রেজিস্ট্রেশন হয়েছিল 1987 সালে। বিআরটিসি মুখপাত্র জানালেন, নূর ই আলমের বিরুদ্ধে অভিযোগের তদন্ত চলছে, সুপারিশের ভিত্তিতে নেওয়া হবে ব্যবস্থা। আমাদের বক্তব্য সোজা, যার বিরুদ্ধেই অভিযোগ আসুক সেই অভিযোগগুলো তদন্ত করে আমরা যে সমস্ত বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথা আইন অনুযায়ী সেগুলো আমরা কঠোরভাবে নিব। আমরা গত চেয়ারম্যান মহোদয় জয়েন করার পর থেকে গত 3.5 বছর যাবতেই বিআরটিসিকে একটা সম্মানজনক পর্যায়ে নিয়ে আসছে। তবে অভিযুক্তের দাবি, বিক্রির তালিকায় বিআরটিসির ঢাকা মেট্রো চ 7360 বাসটি ছিল না। ব্যক্তিগত আক্রোশে তাকে অভিযুক্ত করা হয়েছে। এটা অবশ্যই সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত এবং ষড়যন্ত্রমূলক। এই বর্ণিত যে গাড়ির কথা বলা হয়েছে সেই গাড়িটি 1988 সনে ডেট ফেল এবং এটা একটা পাবলিক গাড়ি, এবং এই গাড়ি আমি কল্যাণপুরে দুইবার দায়িত্ব নিয়েছি। 2017 সনেও যখন দায়িত্ব নিই, আমাদের চার্জ টেক ওভার হ্যান্ড ওভারের গাড়ি নাম্বার সহ সব কিছু থাকে, আমাকে তখনও এটি বুঝিয়ে দেওয়া হয় নাই, এবং 2021 সনেও যখন আমি দায়িত্ব নিই তখন আমাকে এই গাড়িটা বুঝিয়ে দেওয়া হয় নাই। সুতরাং এই গাড়ি সম্পর্কে আমি কিছুই জানি না। বিআরটিসিকে দুর্নীতিমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। আল কাসির, সময় সংবাদ, ঢাকা। এমপি কোটায় শুল্কমুক্ত সুবিধায় চট্টগ্রাম বন্দরে আনা 42টি গাড়ির ভবিষ্যৎ নিয়ে এখনও সিদ্ধান্ত নিতে পারেনি রাজস্ব বোর্ড। এর মধ্যেই নতুন করে বন্দরে এসেছে আরও 15টি গাড়ি। 15 সাবেক এমপির নামে জাপান থেকে আনা এসব গাড়ির প্রতিটির মূল্য 10 থেকে 12 কোটি টাকা। সাক্ষর ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম বন্দরের কার শেডে সাজিয়ে রাখা জাপানের টয়োটা কোম্পানির ল্যান্ড ক্রুজার মডেলের এসব গাড়ির মালিক হওয়ার কথা ছিল সদ্য ভেঙে যাওয়া দ্বাদশ সংসদের সংসদ সদস্যদের। 850% শুল্ক হার হিসেবে প্রতিটি গাড়ির বাজার মূল্য 10 থেকে 12 কোটি টাকা হলো সংসদ সদস্যরা মাত্র 1 কোটি টাকায় মূল্যবান গাড়ির মালিক হওয়ার সুযোগ পেতেন। কিন্তু 5 আগস্ট সরকার পতনের পরপরই আমদানি করা অন্তত 42টি গাড়ি জব্দ করে শুল্ক কর্তৃপক্ষ। অবশ্য ক্রিকেটার সাকিব আল
হাসান সহ 7 জন সংসদ সদস্য জুলাই মাসে গাড়ি খালাস করে নিয়েছিল। সবশেষ চালানে 14 সেপ্টেম্বর আনা হয়েছে আরো 15টি গাড়ি। আমাদের নিয়ম অনুযায়ী আমরা 30 দিন দেখব, দেখার পরে যদি এর মধ্যে এগুলা নর্মালি ডেলিভারি না যায় তাহলে আমরা কাস্টমসকে সেগুলো বাই পেপার হ্যান্ডওভার করে দেব। এদিকে সংসদ সদস্যদের নামে শুল্কমুক্ত সুবিধায় আনা এসব গাড়ি নিয়ে সৃষ্টি হয়েছে নানামুখী জটিলতা। বিশেষ করে সংসদ কার্যকর থাকা অবস্থায় এসব গাড়ি আমদানির প্রক্রিয়া হয়েছিল। বর্তমানে যেহেতু সংসদ ভেঙে দেওয়া হয়েছে, তাই আগের সুবিধায় গাড়ি ডেলিভারি দেওয়া নিয়ে সিদ্ধান্তহীনতায় চট্টগ্রাম কাস্টম হাউস। সংসদ ভেঙে যাওয়ার পরে এটা তারা সুবিধা পাবে কিনা, এটা আইনগতভাবে এনবিআর আমাদেরকে যে দিক নির্দেশনা দিবে সেটার হলে আমরা কার্যক্রম গ্রহণ করব। নতুন চালানে আসা গাড়িগুলোর আমদানিকারক হিসেবে রয়েছেন অভিনেত্রী তারানা হালিম, ময়মনসিংহের আব্দুল ওয়াহেদ, জামালপুরের আবুল কালাম আজাদ, চট্টগ্রামের সীতাকুণ্ডের SM আল মামুন, বাঁশখালীর মুজিবুর রহমান, খুলনার SM কামাল হোসেন, নওগাঁর সুরেন্দ্রনাথ চক্রবর্তী, গাইবান্ধার শাহ সারোয়ার কবির, ব্রাহ্মণবাড়িয়ার SKS একরামুজ্জামান, নেত্রকোনার সাজ্জাদুল হাসান, ঝিনাইদহের নাসের শাহরিয়া জাহিদি, যশোরের তহিদুজ্জামান এবং সুনামগঞ্জের মোহাম্মদ সাদিক। কাস্টমসের পক্ষ থেকে নীতি নির্ধারণ মহলের কাছেও চিঠি দেওয়া হয়েছে। দ্রুত এসব গাড়ি ডেলিভারি কিংবা নিলাম না হলে পর্যায়ক্রমে স্ক্র্যাপ হিসেবে বিক্রি হবে, এমনটি শঙ্কা করছেন নিলামকারীরা। চট্টগ্রাম বন্দরের কারশেড থেকে কমল দে, সময় সংবাদ। প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকাও। সেপ্টেম্বরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 12,860 জন, যা গত 8 মাসের মোট আক্রান্তের চেয়ে বেশি। এই যখন দশা, তখন বিশেষ মশক নিধন কার্যক্রম শুরু করল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সংশ্লিষ্টরা জানিয়েছেন অভিযান চলবে আগামী 15 দিন। বছর জুড়েই এডিসের কামড়ে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, কিন্তু চলতি মাসের হিসেব আতঙ্কিত করার মতো। এখনো পর্যন্ত সেপ্টেম্বরে ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 12,860 জন, যা গত 8 মাসের মোট আক্রান্তের চেয়ে বেশি। সোমবার 8টা পর্যন্ত গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন 3 জন। চলতি বছর ডেঙ্গুতে মারা গেছেন 131 জন, আর মোট আক্রান্ত 24,000-এর বেশি। একে তো আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, অন্যদিকে কমছে না বৃষ্টির দাপট। এই আশ্বিনেও রাজধানীতে দেখা মিলল বৃষ্টির। এই যখন দশা, তখন মশক নিধনে অভিযানে নামল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। মিরপুরের বিভিন্ন অলিতে গলিতে সকালে এডিসের লার্ভা খুঁজতে মাঠে নামেন উত্তর সিটির কর্মীরা। তবে নগরবাসী বলছেন, সিটি কর্পোরেশনের উদ্যোগ যেমন সীমিত, তেমনি নাগরিকরাও সচেতন নন। রাস্তার সামনে যেগুলো ময়লা আবর্জনা থাকে রেগুলার পরিষ্কার করা হয় না, এবং ঝাড়ু দিয়ে নর্মালি যেটা জমা করে রাখা হয় সেটাও সরিয়ে নেওয়া হয় না। মশা তো হয়, ময়লা থাকলে সেখানে মশা কি হয় না, উৎপাদন হয় না, মশা তো থাকবেই। মশায় কামড়ায়, মশার জ্বালায় থাকতে পারি না, তারপরে আপনার ওই যে ময়লার গন্ধে আমরা অসুস্থ হয়ে যাই। সিটি কর্পোরেশন বেশি একটা কাজ করছে না, কারণ দেখা যাচ্ছে না সিটি কর্পোরেশনের মানুষদের। সিটি কর্পোরেশনের কর্মকর্তা জানান, বুধবার থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে আগামী 15 দিন। 15 দিন আমরা ক্র্যাশ প্রোগ্রামে এসেছি মিনিস্ট্রি থেকে, বাট সিটি কর্পোরেশনের কাজ তো বন্ধ থাকবে না। ওনারা তো এটা কন্টিনিউয়াস মানে 365 দিনই করেন। সিটি কর্পোরেশন করছে, বাট আমরা এটাকে জাস্ট একটা অবজারভেশনের মধ্যে নিয়ে আসছি। তবে ডেঙ্গু যেহেতু ঘরের মশা, তাই সবাইকে নিজের ও নিজের পরিবারের সুরক্ষায় সতর্ক থাকার বিকল্প নেই। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক অভিন্ন নদী নিয়ে শুধু নিজ দেশেরই নয়, প্রতিবেশী দেশের স্বার্থ দেখতে হবে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে পানি ভবনে বিশ্ব নদী দিবসের সেমিনারে কথা বলেন তিনি। পানির হিস্সা নিশ্চিতে ভারতের সঙ্গে আলোচনা করা হবে জানিয়ে উপদেষ্টা বলেন, অভিন্ন নদীতে বাংলাদেশের অধিকার রক্ষায় জোরালোভাবে কাজ করবে সরকার। নদী বাঁচাতে প্রয়োজনে সার্ককে সক্রিয় করা হবে। এ সময় তিনি বলেন, সতর্ক থাকলে এবারের বন্যায় ক্ষয়ক্ষতি কম হতো। সেমিনারে আন্তঃসীমান্ত নদী রক্ষায় নদী কমিশন, গঙ্গা তিস্তা চুক্তি সহ মোট 9টি সুপারিশ ও দাবি তুলে ধরা হয়। 1997 সালের যে আন্তর্জাতিক আইনটা আছে অভিন্ন জলরাশি নিয়ে, ওটা কেবল নদী না, আন্ডারগ্রাউন্ড ওয়াটার নিয়ে, ভূগর্ভস্থ পানি নিয়েও,
সেটা কিন্তু সার্কের কোনো রাষ্ট্রই স্বাক্ষর করে নাই, প্রায় কোনো উজানের দেশই স্বাক্ষর করে নাই, এবং বলা হয়েছে 36টা রাষ্ট্র অনুস্বাক্ষর করলে এটা কার্যকর হবে। বর্তমান সরকার 1997 সালের এই কনভেনশনটা বাংলাদেশ অনুস্বাক্ষর করলে তা বাংলাদেশের পক্ষে যাবে কিনা এটা সক্রিয়ভাবে এবং ইতিবাচকভাবে বিবেচনা করছে। খেলার খবর, বাংলাদেশ দলের ভারত সফর প্রসঙ্গ। শঙ্কা কাটিয়ে কানপুর টেস্টে খেলছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান, নিশ্চিত করেছেন হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহে। ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে উঠতে এই ইউনিট নিয়ে করা হয়েছে আলাদা কাজ। উইকেট দেখেই ম্যাচ ডেতে একাদশ সাজানোর কথাও জানান হাথুরু। কানপুর থেকে মাহবুব রিমনের রিপোর্ট। কানপুরে এ যেন সেই চিরচেনা সাকিব, সদা হাস্যোজ্জ্বল চনমনে, গোটা দলেরই মধ্যমণি। হাসলেন, হাসালেন, প্রথমে রানিং, এরপর খেললেন গা গরমের ফুটবল, এরপর ব্যাট নিয়ে সোজা অনুশীলনে। এই ছবিটা টাইগার ভক্তদের জন্য স্বস্তির। শঙ্কাকে পাশ কাটিয়ে গ্রিন পার্কের ম্যাচের জন্য ফুলফিট বাংলার ক্রিকেটের পোস্টার বয়। অন্তত প্রেস কনফারেন্সে সেই নিশ্চয়তাই দিলেন হেড কোচ চান্ডিকা। সাকিব আল হাসানকে নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। আমি ফিজিও কিংবা অন্য কারো কাছ থেকে তার ইনজুরি নিয়ে কিছু শুনিনি। সে দ্বিতীয় টেস্ট খেলার জন্য আমাদের বিবেচনায় আছে। চেন্নাই টেস্টে আমি তার পারফরমেন্স নিয়ে হতাশ নই। গোটা দলের পারফরমেন্স আরো ভালো হতে পারত। আমি নিশ্চিত সে জানে তার পক্ষে আরো ভালো পারফর্ম করা সম্ভব। তার সামর্থ্য আমরা সবাই জানি। আমার মতে দ্বিতীয় ইনিংসে সে ভালো ব্যাটিং করেছে। সাকিবকে নিয়ে দুশ্চিন্তা না থাকলেও সমর্থকদের চিন্তা বাড়াচ্ছে কট্টরপন্থী সংগঠন হিন্দু মহাসভার হুমকি। যদিও বিষয়টি খুব একটা আমলে নিচ্ছেন না হাথুরু, বরং তার কাছে বড় চিন্তার কারণ ব্যাটসম্যানদের ব্যর্থতা। ভালো শুরু পেলে ইনিংস বড় করতে হবে, তা হচ্ছে না, এটাই দুশ্চিন্তার বিষয়। টেস্ট ক্রিকেটে কেউ 30 বল খেলে ফেললে উইকেটে থিতু হওয়া জরুরি। কিভাবে প্রতিরোধ করতে হবে ভারতের এই দল তা ভালো করেই জানে। তাই আমাদের দীর্ঘ সময় ধরে ভালো ব্যাট করে যেতে হবে। আর নিরাপত্তা নিয়ে আমি কিংবা দল উদ্বিগ্ন না। ব্যাপারটা বিসিসিআই দেখছে, আমরা তাদের উপর আস্থা রাখছি। প্রশ্ন আসলো কানপুরের ওই রহস্যময় উইকেট নিয়েও। তাই তো একাদশ নির্বাচনে সময় নিতে চান টাইগার মাস্টারমাইন্ড। তাইজুলকে নিয়েও দিলেন ইতিবাচক বার্তা। উইকেট একটু দেখার সুযোগ হয়েছে। মাঠ কর্মীরা 2টি উইকেটকে প্রস্তুত করেছে। বৃহস্পতিবার আরো ভালোভাবে পর্যবেক্ষণের সুযোগ পাবো। এরপর সিদ্ধান্ত নেওয়া যাবে একাদশ নির্বাচনে। গ্রিন পার্কের ইতিহাস বলে ম্যাচের ফলাফল নির্ধারণে বড় ভূমিকা রাখে প্রথম ইনিংসের ব্যাটিং। তাই তো টপ অর্ডারের কাছ থেকে সেখানে বড় স্কোর চান চান্ডিকা হাথুরুসিংহে। মাহবুব রিমন, সময় সংবাদ, কানপুর, ভারত। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে 3 প্রস্তাব ডক্টর ইউনূসের। প্রায় $20 কোটি সহায়তা ঘোষণা যুক্তরাষ্ট্রের। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় আরও ভূমিকা রাখার আশা। গুমের বিচার চেয়ে ট্রাইব্যুনালে পরিবারের সদস্যরা। শেখ হাসিনা সহ র্যাব, পুলিশের সাবেক কর্তাদের বিরুদ্ধে 12টি অভিযোগ দাখিল, আয়নাঘর উন্মুক্ত করার দাবি। এবং অস্থিরতা কাটিয়ে শিল্পাঞ্চলে নতুন উদ্যম, 18টি দাবি মেনে নেয় কাজে ফিরেছেন পোশাক শ্রমিকরা। গাজীপুর ও আশুলিয়ার 32টি কারখানা আজও বন্ধ। এই ছিল সময় সংবাদের, সঙ্গেই থাকুন সময়।